অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি সংসদে উত্থাপন, ১৬টি যাচাই বাছাই ও ৪টি রহিত করার সুপারিশ, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের। ১১ দলের উদ্যোগে আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল ৫টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। বজ্রপাতের মতো হঠাৎ হাবের সংক্রমণ বেড়েছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। ৪৭ শিশুর মৃত্যুর তদন্ত, স্কুল বন্ধ চেয়ে রিট। মজুদ কালোবাজারির কারণে দেশে তেলের সংকট বলছেন গ্রাহকরা, প্রশাসনের নানান উদ্যোগ, আজও দীর্ঘ সারি। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান যেন চোর পুলিশ খেলা, শুরুর আগে ফাঁকা, শেষ হলেই ফের রমরমা বাণিজ্য। শেখ হাসিনার আইনজীবী নিয়োগের সুযোগ নেই, বিদেশি ল ফার্মের চিঠি অবমাননা বলছেন চিফ প্রসিকিউটর। ট্রাম্পের চড়া হুমকির পাল্টা জবাব ইরানের, বিশাল আক্রমণে মার্কিন ইসরায়েলিদের পিষে মারার হুঁশিয়ারি। এবং অভিযুক্ত ফেডারেশনগুলোতে ৩ মাসের মধ্যে নির্বাচন, ক্রীড়াঙ্গনে অনিয়ম বন্ধের প্রত্যয় ক্রীড়া প্রতিমন্ত্রীর। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং সঙ্গে আছি আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদে ৯৮টি উত্থাপিত হয়েছে, আর ১৫টি সংশোধিত আকারে এবং ১৬টি অধ্যাদেশ আরও যাচাই বাছাইয়ের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। আর এছাড়া ৪টি রহিতকরণে সুপারিশ করা হয়েছে একাধিক বৈঠকের পর। অন্যদিকে সংসদে বিতর্ক হয়েছে তেল সরবরাহ ইস্যুতে। জ্বালানি মন্ত্রী জানান, ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি পর্যালোচনা করবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার বিকালে। এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন সংসদ সদস্যরা। জনগণের ভোগান্তি লাঘবে নতুন গ্যাস সংযোগের কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে। চলাঞ্চলের মানুষগুলোকে বেকারত্ব দূর করার জন্য কোনো শিল্প এলাকা সেখানে গড়ে ওঠা সম্ভব কিনা আর কি আপনার এটি আমি জানতে চাই। সংসদে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি উত্থাপিত হয়, ১৫টি সংশোধিত আকারে এবং ১৬টি অধ্যাদেশ আরও যাচাই বাছাইয়ের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। এর আগে একাধিক বৈঠকে এসব সুপারিশ করা হয়। এছাড়াও ৪টি রহিতকরণের সুপারিশও করা হয়েছে। উঠে আসে দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটের প্রসঙ্গ। এ নিয়ে প্রশ্ন তোলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে? জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রয়োজন তা প্রতিদিন যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম ১ দিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। বুধবার ওয়াকআউটের পর বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল। সেই প্রস্তাবটি ভিন্ন নামে গতকাল এসেছে, শুধু নাম বদল হয়েছে, প্রস্তাব ঠিক আছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই তথ্য জানান। আর মঙ্গলবার ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকট নিয়ে সরকার ছলচাতুরি করছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সেমিনারে আইনজীবী শিশির মুনির বলেন, এই সরকার কোনো সংস্কারেই আগ্রহী নয়। জাতীয় প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। একটি সরকার গঠিত হয়েছে,
সেমিনার থেকে গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। বক্তারা বলেন, এই সরকার কোনো সংস্কার কাজ করতেই আগ্রহী নয়। দ্রুত গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি জানান তারা। সরকার যদি আমাদের কনসার্নে তাদের বিবেক না নড়ে, তারা যদি এই বিষয়গুলোকে মাথায় না নেয়, তাহলে আমাদের যে কার্যক্রম বাকি থাকে অর্থাৎ রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলনেই আমরা নামবো ইনশাআল্লাহ। এমন কোথাও কোনো না কোনো ভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজধানীর গুলশানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক করে 11 দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। সরকারি দলের তরফ থেকে একটা মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা গণভোটের গণরায়কে নানাভাবে বানচাল করার একটা অপতৎপরতা হিসেবে আমরা আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়েছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। আগামী 7 তারিখ আন্দোলনের রূপরেখা, ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে শীর্ষ পর্যায়ের মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা যেমন করে সাংবিধানিক স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই পথে হাঁটছে বর্তমান সরকার। শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে বজ্রপাতের মতো হঠাৎ হামের সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক আয়োজনে এই কথা বলেন তিনি। এদিকে অন্য আলোচনা সভায় বক্তারা বলেন, টিকা কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের সীমাহীন উদাসীনতা ছিল, যার ফলাফল হিসেবে দেশজুড়ে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশের অন্তত 15টি জেলায় সংক্রামক ভাইরাসজনিত রোগ হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রাণহানি অর্ধশতের কাছাকাছি। হাসপাতালে ভর্তি প্রায় 600 জন। শঙ্কার কথা হলো, হামের রোগীকে আলাদা করে না রাখা হলে একজনের শরীর থেকেই এই রোগ ছড়িয়ে পড়তে পারে অন্তত 18 জনের মধ্যে। এমন বাস্তবতায় ঢাকার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামজনিত নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগের ব্যবস্থাপনা প্রশিক্ষণ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হাম মোকাবেলায় সরকারের পূর্ব প্রস্তুতি ছিল না। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনোরকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। হঠাৎ করে দেশে হামের প্রাদুর্ভাব কেন বাড়ল? বিএনপির নিপীড়িত নারী শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের গোলটেবিল আলোচনায় এর বিশ্লেষণ করেন চিকিৎসক, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গণমাধ্যম কর্মীরা। 25 সালে অন্তর্বর্তী সরকার টিকা কিনায় গাফিলতি করেছে। এটা আমি মনে করি এদেশের জনগোষ্ঠীর সাথে মারাত্মক একটি অপরাধবোধ যদি তাদের থাকে, সেটা উপলব্ধি করবে। 2 বছরে যাদেরকে দিয়ে হেলথ সিস্টেম চালিয়েছি, তারা কি হেলথ সিস্টেম বুঝতে পারতো কিনা সেটা একটা বিষয়, এবং তাদের ভুলের জন্য যদি আজকে এই শিশুদের মৃত্যু হয়ে থাকে, তাহলে এটার আইনগতভাবে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচকরা বলেন, টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় হাম ছাড়া অন্যান্য রোগেও শিশুরা আক্রান্ত হতে পারে, এমন শঙ্কাও আছে। অন্যান্য ভাইরাসগুলো যেন আউটব্রেক না হয়, এখন থেকে আমাদের ওই প্রমিস করতে হবে যে নিউমোনিয়া চিকিৎসার জন্য যে পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধপত্র, সেগুলো যেন এনশিওর করতে পারি হসপিটালগুলোতে। এটা আমাদের খুব মাথায় রাখতে হবে। মহামারী সংক্রমণে সামাজিক মাধ্যমে অপতথ্য বিস্তার করে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রবণতাও থাকে কোনো কোনো মহলের। তা প্রতিরোধে সরকারকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। বা যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। হামের প্রাদুর্ভাবে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আইনজীবী লুৎফে জাহান এই রিটটি দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিটে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ, টিকাদানের হার ও টিকার প্রাপ্যতা সহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়। আর এর পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও দেরির কারণ খুঁজতে তদন্তের দাবিও জানানো হয়েছে। Almost 47 kids are already dead. হ্যাঁ, তো এটা আমার মনে হচ্ছে যে এটা প্যান্ডেমিক আকারে ছড়াতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এইটা কি অ্যাকচুয়ালি হার্ম কিনা আমরা কিন্তু এটাও শিওর না। এটা অ্যাকিউরেটলি হার্ম কিনা এটাও কিন্তু একটা ইনভেস্টিগেশনের ইস্যু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 1.5 ইয়ার কোনো ধরনের কোনো ভ্যাকসিন প্রোভাইড করা হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, মজুদ আর কালোবাজারি, এসব কারণেই তেলের সংকট দেখা দিয়েছে পাম্পগুলোতে, বলছেন রাজধানীর বিভিন্ন পাম্পে তেলের অপেক্ষায় থাকা গ্রাহকরা। আর এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে এসে এমন বিড়ম্বনা যেন নিত্যদিনের বাস্তবতা। বৃহস্পতিবারও গ্রাহকদের হাহাকার ছিল চোখে পড়ার মতো। বিপিসি নিয়ন্ত্রিত পাম্পগুলো বাদে বেশিরভাগ পয়েন্টেই তেল সরবরাহ করা হয়েছে নিয়ন্ত্রিতভাবে। কোনো কোনো পাম্পে ঝুলতে দেখা গেছে তেল না থাকার সাইনবোর্ড। যুদ্ধ পরিস্থিতি, মজুদ ও কালোবাজারির কারণে তেলের এমন সংকট বলছেন গ্রাহকরা। অযথা সিরিয়াল ধরে নেই আর বাসায় গিয়ে ট্যাঙ্কির মধ্যে খালি করি, এটাই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তো তেল ঠিকই আছে, এই পাম্পে কখনো তেল সংকট হচ্ছে না। তেলের কোনো সংকট নাই, তেল পর্যাপ্ত আছে, কিন্তু সবাই গুজবে কান দিয়ে যে 100 টাকার তেল নেয় সেও ট্যাঙ্কি ফুল নিচ্ছে। কারণ সকাল 6টায় লাইন দিছি সেই আজি সুপার মার্কেটের ওই পাশ থেকে, এই 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগলো এই তেল পাম্পে তেল নিতে আসতো। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকরা অতিরিক্ত তেল নেয় এমন পরিস্থিতি। পাবলিকের চাহিদা তো ওই 500 জায়গায় এখন 3000 হয়ে গেছে। ওইটা সরকার কোথেকে দিবে? সরকার দিতে পারে, সরকার কাছে তেল আছে, ওটা যদি দেয় তো দেশটা তেল শূন্য হয়ে যাবে, ফ্লিপাইনের অবস্থা হয়ে যাবে। তখন কি করবেন? আপনি কি করবেন, আমি করবো, ভোক্তা কি করবে? সরকারকে তো একটা জিনিস চিন্তা করে তেল দেয় না, ওনাদের অনেক কিছু চিন্তা করে তেলটা দেয়। এদিকে তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু দেখছে না জ্বালানি মন্ত্রণালয়। 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। আমি হিসাব করে দেখেছি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, কোনো সংকট নাই। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে দেশের সব দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ সারি। বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রশাসন। কোথাও অ্যাপ ব্যবহার করে অতিরিক্ত তেল বিক্রি ঠেকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, কোথাও আবার তেল দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এদিকে অবৈধভাবে মজুত করা তেল জব্দের খবরও পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নানান অভিযোগে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি বন্ধ করে দেন সিলেট বিভাগের পাম্প মালিকরা। এতে চরম বিপাকে পড়েন সাধারণ গ্রাহক। অবশেষে 14 ঘন্টা পর তুলে নেওয়া হয়েছে ধর্মঘট। সিলেটে যাতে তেল ডিস্ট্রিবিউশন স্বাভাবিক এবং মানুষ যাতে স্বাভাবিক চলাফেরা করতে পারে, এই জন্য আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছি। শরীয়তপুরে তেল বিক্রির তথ্য রাখা হচ্ছে একটি অ্যাপের মাধ্যমে, যাতে কেউ অতিরিক্ত তেল কিনতে না পারেন। এতে সন্তোষ জানাচ্ছেন চালক। এখানে আমার উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে একজন ব্যক্তি দিনে মাত্র একবার তেল নিতে পারতেছে। যদি একজন লোক একাধিকবার তেল নেয়, দেখা যায় অনেক লোক যারা দূরে থেকে আসতেছে বা তারা ব্যস্ত, সময় দিতে পারে না, তারা নিতে পারবে না। এর জন্য অ্যাপসটা খুব ভালো একটা উদ্যোগ। এটা ভালো, আসলে ভালো উদ্যোগ। আমার কাছে মনে হলো যার কাছে তেল পাচ্ছে না, এটা পাবে। সিরাজগঞ্জে নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি চালু করা হয়েছে। গত 2 দিন ধরে কার্ড দেখিয়ে তেল নিচ্ছেন চালকরা। আজ ফুয়েল কার্ডের পাম্পে তেলের কারণে আমি সহজেই পাইছি এবং অল্প সময়ের মধ্যে পাইছি। গভর্নমেন্ট যে কার্ডটা চালু করেছে এটা আমি সাধুবাদ জানাই। আগের মতো যে আপনার ভোগান্তি যে 3-4 ঘন্টা সিরিয়ালে থাকা, সেটা থাকা লাগতেছে না। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে মজুত করা 3200 লিটার ডিজেল ও 3000 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। আজকে সকালে 31 ব্যারেল তেল জব্দ করা হয়েছে। এখানে 15 ব্যারেল পেট্রোল এবং 16 ব্যারেল ডিজেল রয়েছে। এইগুলো বিক্রি করে যেই রাজস্বটা আদায় হবে সেটা আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করব।
খুলনায় পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহের কথা জানালেও পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আমরা এখানে হিমশিম খাচ্ছি, এত গাড়ি তো কোনোদিন দেখিনি আমরা। বগুড়া শহরের বেশিরভাগ পাম্পে তেল শেষ লিখে নোটিশ ঝুলিয়ে রাখার চিত্র দেখা গেছে। টাঙ্গাইলের পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। 3টা পাম্প ঘুরলাম, 3টা পাম্প ঘুরে কোনো তেল নেই। বিভিন্ন পাম্পে যাচ্ছি, পাচ্ছি না, ঘুরে ঘুরে আসছি। নাতি আপনার পুলিশ লাইনে ব্যাটালিয়ন কলেজে স্কুলে পড়াশোনা করে, 22 কিলো রাস্তার থেকে আসি যায় আপ ডাউন, তেল না হলে তো আমার সমস্যা। দেশ জুড়ে পাম্পে প্রতিদিনই যানবাহনের দীর্ঘ সারি, ঘটছে নানান বিশৃঙ্খলার ঘটনাও। এসব মোকাবিলায় নানান উদ্যোগ নিচ্ছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। গুলিস্তান, মিরপুর, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন এলাকায় অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যায় ফুটপাত। আবার পুলিশ চলে গেলেই আগের মতোই চলে রমরমা বাণিজ্য। এদিকে বিষয়টি স্বীকারও করেন অভিযান পরিচালনাকারীরা। বিকল্প ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলে মনে করছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন হকাররা, যার একটা বড় অংশই নিরাপদে সরিয়ে রাখা হচ্ছে ঢাকা মেডিকেল এলাকার ভিতরে। ঢাকা মেডিকেলকে এমন নিরাপদ আশ্রয়স্থল মনে করার কারণ কি? প্রশ্নের দায়সারা উত্তর পুলিশের। রাস্তা এবং ফুটপাত মুক্ত রাখা ঢাকা শহর খুবই কঠিন। নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে শুরু হয় অভিযান। এর মধ্যেই হকারদের দৌড়ঝাঁপ, ক্যামেরা দেখেই সটকে পড়েন অনেকে। অভিযানকালে যে দু একটি অস্থায়ী দোকানের মালামাল পাওয়া গেছে, সেগুলো উঠানো হয় পিকআপ ভ্যানে। হকারদের দাবি, তাদেরকে নিরাপদ স্থানে পুনর্বাসন করুক সরকার। রোদে জ্বলি, বৃষ্টিতে ভিজি, এই কষ্ট করে ছেলে মেয়েদের খাওয়াই। আমাদের গরিব মানুষ, আমাদের দীর্ঘদিন ব্যবসা করে খাই, আমরা যাব কোথায়? আমাদের পুঁজি তো এটা। আজকে যদি আমাদের একটা চাকরি বাকরি থাকতো, তাহলে আমরা আর এখানে দোকানদারি করতাম না। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতনরা জানান, উচ্ছেদ পরবর্তী হকাররা যেন আবারও ফুটপাত দখল করতে না পারেন, সেজন্য অব্যাহত থাকবে নজরদারি। অলরেডি অভিযান করে আমরা আমাদের ছবি এবং ভিডিও আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা প্রেরণ করেছি এবং এই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। মহাসড়কের পাশে যেসব অবৈধ হোটেল, তারপর আছে হলো ওয়ার্কশপের দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য আসবাবপত্রের দোকান, যারা রাস্তা এক্সটেন্ড করে ফুটপাতকে দখল করে তারা ব্যবহার করতেছে অবৈধভাবে, আমরা মূলত তাদের বিরুদ্ধে এই অভিযানটা আমাদের পরিচালিত হচ্ছে। একই সময় উচ্ছেদ অভিযান চলে মিরপুর সহ বেশ কিছু এলাকায়। হকারদের বিরুদ্ধে নয়, ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এই অভিযান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই, তাই ট্রাইব্যুনালে এমন কোনো সুযোগ পাবেন না শেখ হাসিনা। বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথাই জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে একটি বিদেশি ল ফার্মের দেয়া চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো পত্র তার দপ্তর পায়নি, তবে এটি আদালত অবমাননার শামিল। জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই বিভিন্ন সময়ে নানা বিতর্কিত মন্তব্য করে আসছেন তিনি। এবার জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। লন্ডন ভিত্তিক একটি ল ফার্মকে দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন তিনি। যদিও চিফ প্রসিকিউটর বলছেন, এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের হাতে আসেনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। আইনেও সেই সুযোগ নেই জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এমন চিঠি আদালত অবমাননার শামিল। এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার এবং এটা কন্টেম্পচুয়াস। এই ল ফার্মের যদি আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিকে জুলাই হত্যার একটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। তাছাড়া হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আদালত। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও মার্চ মাসে দেশে $375 কোটি রেমিটেন্স এসেছে, যা একক মাসে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে এখনও পর্যন্ত যুদ্ধের প্রভাব পড়েনি শ্রমবাজারে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে রেমিটেন্সের এই প্রবাহ টেকসই হবে না, তাই সামনের দিনে জনশক্তি রপ্তানিতে ইউরোপের বাজারে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আবি আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। 2024-এর গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসী বাংলাদেশিরা। এতে গতি ফেরে রেমিটেন্স প্রবাহে। একসময় প্রবাসী আয় প্রতি মাসে $3 বিলিয়ন ছাড়িয়ে যায়। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর শঙ্কা দেখা দেয় প্রবাসীদের কর্মসংস্থান ও রেমিটেন্স নিয়ে। তবে আসার কথা, গত মার্চ মাসে অতীতে সব রেকর্ড ভেঙে $3.25 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন, রোজা, ঈদ ও যুদ্ধের অনিশ্চয়তায় পরিবারকে সুরক্ষিত রাখতেই বেশি টাকা পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক বলছে এখনো মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিটেন্সে পড়েনি, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তারা তো দেশে টাকা পাঠানোর পাশাপাশি ওই সকল দেশেও তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তারা কি কোনো প্রকার ভীতিকর অবস্থা অনুধাবন করে ওই ব্যাংকে তাদের যে সঞ্চিতি আছে সেটাও পাঠিয়ে দিচ্ছে কিনা, এটা একটা অ্যানালাইসিস করার বিষয়। যুদ্ধের কোনো ছোঁয়া এখনো রেমিটেন্স প্রবাহে লাগেনি। দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আশঙ্কা আছে। রেমিটেন্স বাড়লেও অর্থনীতিবিদরা বলছেন ঝুঁকি এখনো আছে। মধ্যপ্রাচ্যের সংকট বাড়লে আমদানি খরচ বাড়তে পারে, তাই শুধু রেমিটেন্স নয়, রিজার্ভ ধরে রাখাও চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। ইরানের দিক থেকে বলা হয়েছে যে 6 মাস নাকি তারা যুদ্ধ চালাবে। এখন উভয় পক্ষ যদি এরকম যুদ্ধ চালাতে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের এই রেমিটেন্সের ফ্লো সেটা পজিটিভ নাও থাকতে পারে। উপসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশের সরকারগুলোর সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রাখতে হবে। যে সমস্ত শ্রমিকেরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, যেতে পারছেন না বা একটু দীর্ঘায়িত হচ্ছে তাদের যাওয়া, তো তাদের যেন চাকরি চলে না যায়, তো সেটা দেখতে হবে। এছাড়াও দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজার থেকে সরে এসে আমরা ইউরোপ ভিত্তিক শ্রমবাজার, আমরা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক শ্রমবাজার, আমরা দক্ষিণ কোরিয়া ভিত্তিক শ্রমবাজার, আমরা জাপান ভিত্তিক শ্রমবাজার চেষ্টা করি এবং দক্ষ শ্রমিক তৈরি করার আমরা চেষ্টা করি এই মুহূর্তে। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের মার্চে। সে সময় প্রবাসীরা $3.29 বিলিয়ন পাঠিয়েছিলেন দেশে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ করতে সব মার্চেন্ট পয়েন্টে একক বাংলা কিউআর কোড ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী 30 জুনের মধ্যেই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে, যা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য প্রযোজ্য। এই প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিতের উপরও গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেয়া হয়েছে নিয়মিত তদারকির নির্দেশনাও। বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তটা যে তাদের হাতেই এটা নিয়ে নেওয়া, এই ইনিশিয়েটিভটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আর্থিক সেক্টরের একটা সুশাসনের একটা বড় পার্ট। এবং আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংক রেগুলেটরের কাছে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব রেগুলেটর যথাযথভাবে পালন করে। কারণ বিগত সরকারের সময় দেখা যাচ্ছে যে রেগুলেটরের দায়িত্ব অবহেলার কারণে আজকে ব্যাংকিং খাতের অস্থিরতা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া চড়া হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। দেশটি হুঁশিয়ার করে বলেছে হামলাকারী মার্কিনী ইসরায়েলিদের পিষে মারা হবে। পাল্টা হামলা হবে আরও বড় পরিসরে। তেহরানের সামরিক সক্ষমতা ও গোলাবারুদের বিষয়ে পর্যাপ্ত তথ্য জানা না আগ্রাসন চালানো দুই দেশ। কদিন আগে ইরানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক পরিসরে হামলার হুমকি দেন ট্রাম্প। এদিকে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে 19টি ক্ষেপণাস্ত্র ও 26টি ড্রোন দিয়ে হামলা করেছে ইরান, জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রীড়াঙ্গনের অনেক ফেডারেশনের বিরুদ্ধেই রয়েছে অনিয়ম, অব্যবস্থাপনার নানান অভিযোগ। এসব ফেডারেশনের কমিটি ভেঙে দিয়ে 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে, এমনটি জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার পুরান ঢাকার একটি মাঠ পরিদর্শনে গিয়ে এমন কথা বলেছেন তিনি। সম্প্রতি জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। এছাড়া মাঠ উদ্ধার ও সংস্কারেও রয়েছে দৃশ্যমান নজর। এর অংশ হিসেবে সংস্কার হলো পুরান ঢাকার শ্মশানঘাট মাঠ, উন্মুক্ত করা হলো সবার জন্য। আগে এখানে বড় ভাইরা আসতো, তারা মাঠ কিনতো, কেনার পরে তারা এখানে খেলতো, খেলার পরে আমাদেরকে ঢুকতে দিত না, প্রায় আমরা সাইডে খেলতাম, রোডে খেলতাম। এখন মাঠটা খুলে দেওয়ার জন্য অনেক ভালো হয়েছে, এখন আমরা খেলতে পারবো এখানে। যারা নাকি আগে টাকা দিয়ে খেলতো,
তারা এখন ফ্রিতে খেলতে পারবে এবং আমরা জানি যে খেলা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান, খেলার মাঠ তৈরি, সংস্কার ও উন্নয়নে বদ্ধপরিকর সরকার। ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। অনিয়ম, অব্যবস্থাপনার নানান অভিযোগ রয়েছে ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে। এসব ফেডারেশনের নতুন নির্বাচন হবে বলে জানান প্রতিমন্ত্রী। একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। সেগুলো পুনর্গঠন করে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত কমিটি প্রতিষ্ঠিত করব। 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব ইনশাআল্লাহ। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলার নতুন মাঠ তৈরিতে উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গনের অনিয়ম দূর করতে তৎপর সরকার। মাহাদি হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।